প্রত্যেক দিন দুপুরবেলায় আমার বিপত্নিক ভাসুর বাথরুমের ভেতরে আমার পিঠে সাবান লাগিয়ে দিত। তারপর একদিন সাবান লাগাতে লাগাতে আমার ভাসুর আমাকে, আমার বিয়ে আমার মামাতো ভাইয়ের সঙ্গে হয়েছিল, কিন্তু আমি প্রতিদিন রাতে ভাসুরের সঙ্গে সময় কাটাতাম। মানে আমার বড় মামাতো ভাইয়ের সঙ্গে রাত কাটাতাম। এবং আমার ভাসুর আমাকে অনেক খুশি করত এবং ভাসুরের আদর ও ভালোবাসা পেয়ে আমারও মন প্রাণ ভরে যেত। কিন্তু বর থাকতেও আমি কেন আমার ভাসুরের সঙ্গে নিজের চাহিদা পূরণ করতাম, এটা জানার জন্য আপনাদের পুরো গল্পটা মনোযোগ সহকারে শুনতে হবে। আমার নাম খালেদা। আমার দুই মামাতো ভাই ছিল। আমার বড় মামাতো ভাইয়ের নাম এজাজ এবং ছোট মামাতো ভাইয়ের নাম আফসার। আমার বিয়ে ছোট মামাতো ভাইয়ের সঙ্গে মানে আফসারের সঙ্গে হয়েছিল। আমি আমার বরের চাইতে বয়সে 2 বছরের ছোট ছিলাম। আসলে আমার মা ও মামা ছোটোবেলাতেই আমার সঙ্গে আমার মামাতো ভাইয়ের মানে আফসারের বিয়ে পাকা করে রেখেছিল। তারপর আমার কলেজের পড়াশোনা শেষ হয়ে যাবার পরে আমার মামাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন তো আমি খুব খুশি ছিলাম, কারণ এমনিতেই আমি আমার নিজের আত্মীয়ের ঘরে সংসার করতে এসেছিলাম। তাই আমার মানে কোনো রকম দুশ্চিন্তা ছিল না। আমি তো ভীষণ খুশি ছিলাম। কিন্তু বাসর রাতে আমার বর যখন ঘরের ভেতরে আসে তখন বরের ব্যবহার দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ যে ছেলেটির সঙ্গে ছোটোবেলা থেকেই আমার বিয়ে পাকা হয়েছিল সেই ছেলেটা বাসর রাতে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। বাসর রাতে আমি যখন খুব উত্তেজিত ছিলাম বরের আদর ও ভালোবাসা পাওয়ার জন্য, তখন তো বরের আমার সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা, সে তো বিছানা থেকে একটা বালিশ নিচে একটা চাদর পেতে চুপচাপ শুয়ে পড়েছিল। তারপর আমি যখন আমার বরকে জিজ্ঞেস করলাম যে সে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার কেন করছে, আমি কি কোনো অন্যায় কাজ করেছি? আজ তো আমাদের মিলনের রাত, আর এই রাতের জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছি। তখন বর অনেক রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে বলল, তোমার জন্য আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে নিয়ে কোনো রকম কোনো স্বপ্ন দেখিনি, তাই আমাকে একদম বিরক্ত করবে না, আর না আমার কাছে আসার চেষ্টা করবে। তাই চুপচাপ শুয়ে পড়ো এবং আমার মাথা খারাপ করো না। তোমার সঙ্গে বিয়ে করে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। প্রথম রাতে বরের মুখ থেকে এই কথাটুকু শুনে আমি তো যেন জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। বাসর রাতে বরের ভালোবাসা পাওয়া তো অনেক দূরের কথা, বরের অপমান পেয়ে আমি এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমার মনটাই ভেঙে চুরমার হয়ে গেছিল। কারণ ছোটোবেলা থেকেই বাড়িতে যখন সবার মুখে শুনতাম যে আমার বিয়ে নাকি আমার মামাতো ভাই আফসারের সঙ্গে হবে, তখন থেকেই চোখে একটা স্বপ্ন তৈরি হয়েছিল এবং আমি সেই স্বপ্নটা আজ পূরণ হতে চলেছিলাম। কিন্তু আমি যা ভেবেছিলাম বাসর রাতে তার সব উল্টোটাই হয়েছিল। ভেবেছিলাম বাসর রাতে বরের সঙ্গে অনেক ভালো করে সময় কাটাবো, কিন্তু বর তো আমার মুখ দেখতেও রাজি ছিল না। যদিও বা আমি দেখতে ভীষণ সুন্দরী, তা সত্ত্বেও আমার বর বাসর রাতে আমাকে ছুঁয়েও দেখেনি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বর কী কারণে আমাকে এতটা ঘৃণা করত, যে কিনা আমার মুখও দেখতে পছন্দ করতো না। বিয়ের প্রথম দিন রাতের বেলাতে আমি সারা রাত বসে বসেই কাটিয়েছিলাম, আর মাথার মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে আমার বর যখন আমাকে পছন্দই করতো না, তাহলে আমাকে বিয়ে কেন করেছিল? সে তো এই বিয়েতে আপত্তি জানাতে পারত। বিয়ের প্রথম রাতেই আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো এবার আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে, এবং এই কথাগুলো ভেবে ভেবেই সারা রাত দুশ্চিন্তায় কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলায় আমার জ্যাঠানি আমাদের ঘরে কোনো রকম নক না করে হঠাৎ করে ঘরে ঢুকে পড়েছিল। ওই সময় আমি বিছানায় এক কোণায় চুপচাপ মন খারাপ করে বসেছিলাম এবং ভিতরে ঢুকতেই আমার জ্যাঠানি বরকে মেঝেতে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলেছিল, কী ব্যাপার আমার সুন্দরী দেবরানী, নিজের সৌন্দর্য দেখিয়েও বুঝি আমার দেবরকে নিজের দিকে আকর্ষিত করতে পারেনি?
আমি আমার জ্যাঠানির এরকম ব্যবহার ও তার অদ্ভুত কথাবার্তা শুনে আশ্চর্য হয়নি, কারণ আমি তো আগে থেকেই অনেক বেশি দুঃখিত ছিলাম আমার বরের ব্যবহারের জন্য। তারপর আমার জ্যাঠানি বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো। এবং এই কথা বলে আমার জ্যাঠানি নিজেও রুম থেকে বেরিয়ে চলে গেল। সে একবারও আমাকে এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যে বাসর রাতে আমরা দুজন কেন আলাদা করে শুয়েছি। এমনকি জ্যাঠানির হাবভাব দেখে তো মনে হচ্ছিল সে যেন এই সব কিছু আগে থেকেই জানে। এইভাবে শ্বশুরবাড়িতে ২-৩ দিন কেটে যাওয়ার পরে সেদিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, তখন জানতে পারি যে আমার জ্যাঠানি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। এমনকি আমার বরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং সেদিন আমাদের আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার বর ও তার ভাবির মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এবং তারা দুজনে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে বিয়ের পরে আমাকে এইসব দেখতে হবে। যার কাছে আমি ছোটবেলা থেকে ভালোবাসা পাওয়ার আশা করেছিলাম, সে তো আমাকে ঠকিয়েছিল। এদিকে আমার বড় মামাতো ভাই তার স্ত্রী এরকম নোংরা ব্যবহারের জন্য অনেক বেশি দুঃখিত ও কষ্টে ছিল। কারণ সে তো তার স্ত্রীর সঙ্গে ৫ বছর সংসার করেছিল এবং আমার মামাতো দাদার তার স্ত্রীর প্রতি একটা আলাদা টানও ছিল। তাই উনার কষ্টটা আমি ভালো করেই বুঝতে পারছিলাম। ছোটবেলা থেকে যেহেতু আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক ছিল, তাই সেদিন আমার বর ও আমার জ্যাঠানির এরকম নোংরা ব্যবহারের জন্য আবেগে বসে আমার ভাসুরের বুকে মাথা রেখে আমরা দুজনেই অনেক কেঁদেছিলাম। ওইদিকে আমার মামি, মানে আমার শাশুড়ি মা, আর কি উনি আমার জ্যাঠানিকে অনেক গালাগালি দিয়েছিলেন। এটা বলে যে ওই মহিলার জন্য আজ আমাদের পুরো সংসারটাই ছারখার হয়ে গেছে। ওই ডাইনি আমার দুটো ছেলের জীবন নষ্ট করে দিল এবং তারা দেওর ও ভাবি মিলে যে ভেতরে ভেতরে সম্পর্কে জড়িয়েছিল, এটা নাকি বাড়ির লোকেরা কেউ বুঝতে পারেনি। এবং সেদিন যখন আমাদের বাড়িতে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি হাঙ্গামা হয়েছিল, তখন আমাদের বাড়ির পাশে যে চায়ের দোকানটা ছিল, সেই দোকানের চাচা আমার শ্বশুরকে বলেছিল যে ওই চাচা নাকি আমার দেওর ও জ্যাঠানিকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিল। আমার তো শ্বশুরবাড়িতে আসতে সবেমাত্র ২ দিন হয়েছিল। আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না যে আমার বরের সঙ্গে আমার জ্যাঠানির অবৈধ সম্পর্ক ছিল। তারপর ধীরে ধীরে সব কিছু খোলাসা হওয়ার পরে আমি আমার বরের আলমারি খুলে যখন তল্লাশি শুরু করেছিলাম, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ আমার বরের আলমারির লকারের ভেতরে অনেকগুলো ছবি ছিল এবং সেই ছবিতে আমার জ্যাঠানির ও আমার দেওর একসঙ্গে ছিল। এদিকে সব কিছু জানার পরে যখন আমার বাবা মা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তখন আমার মামাতো দাদা, মানে আমার ভাসুর, আর কি আমার বাবা মাকে বলেছিল আমি যাতে কিছুদিন তাদের সঙ্গেই থাকি। আমি চলে গেলে তারা সবাই নাকি আরও বেশি ভেঙে পড়বে। আমার ভাসুরের কথা শুনে আমি আর বাবার বাড়ি ফিরে যাইনি। তারপর শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি আমার মামাতো দাদার সঙ্গে প্রত্যেক দিন বেশ ভালোই সময় কাটাতাম। কারণ সে আমার ভাসুর হওয়ার আগে সে তো আমার মামাতো দাদা আগে ছিল এবং ছোটোবেলা থেকেই যেহেতু আমাদের মধ্যে কথাবার্তা ও হাসি ঠাট্টা হতো, তাই আমার বর ও জ্যাঠানির বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমি আমার ভাসুরের সঙ্গে অনেক সময় কাটাতাম ও আমরা দুজনে একে অপরের দুঃখ কষ্টের কথাগুলো ভাগ করে বেটে নিতাম। আমার থেকে বেশি কষ্ট তো আমার বড় মামাতো দাদা পেয়েছিল, কারণ সে তো ওই মহিলার সঙ্গে ৫ বছর সংসার করেছিল এবং ওই মহিলা কিভাবে পেরেছিল এক ভাইকে ঠকিয়ে আরেক ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। আর ওই মহিলাটির জন্য আমারও সব স্বপ্ন ভেঙে ছারখার হয়ে গেছিল। এদিকে আমরা দুজনে যখন সময় কাটাতাম, তখন আমার মামা মামি আমাদের কিন্তু কিছুই বলতো না, কারণ তারা খুব ভালোভাবেই জানতো যে আমরা দুজনে কতটা কষ্ট পেয়েছি। এদিকে যত দিন যায় আমিও আমার মামাতো দাদা একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে থাকি এবং যত দিন যায় আমরা নিজেদের কষ্ট ভুলে গিয়ে ধীরে ধীরে একে অপরের কাছে আসতে থাকি। যেমন যখন আমার ভাসুরের ঘরে আসার সময় হতো, তার আগেই আমি সেজেগুজে তৈরি হয়ে থাকতাম। তারপর একদিন যখন আমার শ্বশুর ও শাশুড়ি বাড়িতে ছিল না,
তখন আমি ও আমার ভাসুর বাড়িতে একাই ছিলাম। আমার ভাসুর ওই সময় স্নান করে গায়ে একটা টাওয়াল জড়িয়ে নিজের ঘরের ভেতরে ছিল। আর ঠিক ওই সময় আমি ভুলবশত উনার ঘরে ঢুকে পড়েছিলাম। তারপর উনার পেশিবহুল শরীর আমার নজর কেড়ে নিয়েছিল এবং আমি অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে নিজের স্বপ্নের জগতে চলে গেছিলাম। কারণ বিয়ে হওয়া সত্ত্বেও তো আমার বাসর রাত হয়নি, তাই আমার ওই ধরনের ইচ্ছে ও স্বপ্ন দেখাটা স্বাভাবিক ছিল। তারপর আমার ভাসুরের আমার দিকে চোখ পড়তেই সে ওই অবস্থাতেই আমার নাম ধরে আমাকে ঘরের ভেতরে ডাকলো। আমার ভাসুরকে ওই অবস্থায় দেখে আমার তো ওনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল, কারণ আমিও একটা মানুষ ছিলাম এবং আমারও একটা ইচ্ছে ও চাহিদা বলে কিছু ছিল। তাই সেদিন আমি নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে আমার মামাতো দাদাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে নিয়েছিলাম। আমার মামাতো দাদা অনেক জোরে হেসে আমাকে বলল, আরে খালেদা, তুমি কি করছো? আমি তখন লজ্জায় ওনার থেকে একটুখানি দূরে সরে গিয়ে মাথা নিচু করে দৌড়ে ওনার ঘর থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তারপর আমার ভাসুর তাড়াতাড়ি জামা কাপড় পরে নিজের ঘর থেকে বেরিয়ে আমার কাছে এসে বলেছিল, খালেদা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি তো সেদিন আমার মনের সব কথা আমার ভাসুরকে বলেছিলাম। সেদিন আমি আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে ভাসুরকে বলেছিলাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন? কারণ আমি আপনাকে মনে মনে পছন্দ করে নিয়েছি এবং আমি আপনাকে বিয়ে করতে চাই ও আমার সব ইচ্ছে আপনার মাধ্যমে পূরণ করতে চাই। তখন আমার ভাসুর আমার হাত ধরে বলেছিল, দেখো খালেদা, আমারও কোনো আপত্তি নেই, কারণ তুমি অনেক সুন্দরী এবং তোমার মতো সুন্দরী মেয়েকে সবাই নিজের অর্ধাঙ্গিনী হিসাবে পেতে চাইবে। কিন্তু এসব কথার আগে আমার বাবা মাকে বলতে হবে। তারা যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমার এতে কোনো আপত্তি নেই, কারণ আমার আগের স্ত্রী তো আমাকে এতদিন ধরে ঠকিয়ে আমার ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে। তাই আমি তো চিরকাল একা থাকতে পারবো না এবং তুমিও অনেক তরুণী মেয়ে, তুমিও তো চিরকাল একা কাটাতে পারবে না, তোমারও জীবনসঙ্গীর দরকার। তাই সব থেকে ভালো হবে আমরা দুজনে একে অপরকে বিয়ে করে নেব। তাই আমি আজকেই আমার বাবা মায়ের সঙ্গে এই ব্যাপারে অবশ্যই কথা বলবো। এই কথা বলে আমার ভাসুর আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমি ওনাকে জড়িয়েও ধরেছিলাম এবং আমার ভাসুর আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, এবার আমি তোমার সব ইচ্ছে ও আশা পূরণ করব। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসা ও আদর দেব, যেটার জন্য তুমি খুব উত্তেজিত আছো। তারপর সেদিন রাতে যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরে এসেছিল, তখন আমার ভাসুর এই ব্যাপারে নিয়ে নিজের তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছিল এবং তার বাবা মা এটা শুনে খুব খুশি হয়েছিল যে আমরা দুজনে একে অপরকে বিয়ে করতে চাই। তারপর কিছুদিনের মধ্যেই কাজী সাহেবের বাড়ি ডেকে আমাদের দুজনের কবুল করানো হয়েছিল। তারপর বাসর রাতে আমার ভাসুর আমার মনের সব ইচ্ছে ও চাহিদা পূরণ করেছিল। আমি যতটা আদর ও ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম তার থেকেও বেশি আদর ও ভালোবাসা আমার ভাসুর আমাকে দিয়েছিল। এমনকি বিয়ের পরে প্রত্যেক দিন আমার ভাসুর আমাকে বাথরুমের ভেতরে ডেকে বলতো, খালেদা, আমার পিঠে সাবান মাখিয়ে দাও। তারপর আমি যখন ভাসুরের পিঠে মানে আমার বরের পিঠে সাবান মাখাতে যেতাম, তখন আমার বর সুযোগ বুঝে আমাকে প্রত্যেক দিন এবং আমিও খুব খুশি হয়ে যেতাম। আমি আমার ভাসুরের কাছে অনেক আদর ও ভালোবাসা পেয়ে নিজের জীবনে অনেক সুখে আছি। এই ঘটনাটা ঘটতে আজ প্রায় 1 বছর হতে চলল এবং আমি এখন গর্ভবতী আছি ও খুব তাড়াতাড়ি মা হতে চলেছি এবং আমি আমার সংসারে অনেক সুখে আছি ও খুশি আছি। আমার প্রথম বর ও জ্যাঠানি পালিয়ে যাওয়ার পরে আমরা কেউ আর তাদের কোনো খোঁজ খবর রাখিনি। এই জন্যই তো বলে, যার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে এবং সে ঠিক সেখানেই গিয়ে পড়বে।
আমার ভাগ্যেও হয়তো আমার ভাসুরের ভালোবাসা লেখা ছিল, তাই আমি আমার ভাসুরকে বরের রূপে পেয়ে অনেক খুশি আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।